আমি পিয়ালি। তো আজকে চলে এসেছি আমি কিছু বই, কিছু লেখা, কিছু পড়ে ফেলা গল্প, উপন্যাস নিয়ে কথা বলবো বলে। আচ্ছা, প্রথমেই আমি যে পত্রিকার কথা বলবো সেটা হচ্ছে আনন্দমেলা। তো এই পত্রিকাটি আমার খুব প্রিয় এবং এই পত্রিকাটি আমার রেখে দেওয়ার ইচ্ছে আছে। তার একটা কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা গল্প, উপন্যাস সত্যি খুব ভালো। আর আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর রাধারানীর আলো। গল্পটা পড়ে আমার এত ভালো লাগলো আবার যে আমি মানে সরঞ্জিৎ চক্রবর্তীর কিশোর গল্প খুব একটা পড়তাম না কোনো ম্যাগাজিনে বেরোলেও। তো আমি আমার কাছে থাকা আনন্দমেলার গল্পগুলো সরঞ্জিৎ চক্রবর্তীর পড়া শুরু করি এবং সেগুলো নিয়েও আমি কথা বলবো। তো ওনার কিশোর সাহিত্য বা কিশোর লেখাগুলো ভীষণ সুন্দর। তো আমার খুব ভালো লেগেছে এবং আমি ওই গল্পটার জন্যই রেখে দিতে চাই। রাধারানীর আলো গল্পটার মধ্যে কিছুই না, একটা বিশেষ জিনিস হারিয়ে যাবে এবং সেই পরিবার থেকে কীভাবে সেটা উদ্ধার করবে সেই নিয়েই একটি রহস্য গল্প। আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে ইন্দ্রনীল সান্যালের একটি গল্প, যেটাও খুব সুন্দর। সেখানে দেখানো হবে যে রাই গেছে একটি আন্তর্জাতিক বক্তৃতার জায়গায়, যেখানে সে এপিডেমোলজি বা মহামারী বিদ্যা নিয়ে একটি বক্তৃতা দেবে বলে গেছে। এবং সেখানেই সেই মধ্যপ্রদেশের সেই অঞ্চলে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা এবং আততায়ীদের বিভিন্ন রকমের আক্রমণ। সেই জায়গাটা নিয়ে রাইয়ের ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে কীভাবে সেই রহস্যের উদ্ঘাটন হবে তাই নিয়ে ইন্দ্রনীল সান্যালের একটি উপন্যাস ছিল। তিলোত্তমা মজুমদারের ওদের যাত্রাপালা বলে একটি উপন্যাস ছিল, যেখানে বাচ্চাদের বড় হওয়া, একটি ডুয়ার্সের জায়গায়, এগুলো নিয়ে একটা উপন্যাস লেখা হয়েছে, কীভাবে তাদের ছেলেবেলা কেটেছে এবং এগুলো। এখানে গল্পগুলো অসাধারণ ছিল। আমি সেগুলো আর ডিটেলসে বলছি না, যদি কেউ জানতে চাও তো আমার ইনস্টাগ্রামের প্রোফাইলটা চেক করতে পারো, ওখানে সমস্তটাই দেওয়া আছে। আচ্ছা, তো এই পত্রিকাটা যদি কেউ পাও তাহলে অবশ্যই কিনে সরঞ্জিতের গল্পটা পড়তে ভুলো না, কারণ সত্যি খুব ভালো লাগবে পড়লে। এই ছিল আমার প্রথম বই। তো তারপরে আমি যেটা বলছিলাম যে ওই গল্পটির পরেই আমি আনন্দমেলা থেকে বেশ কিছু সরঞ্জিৎ চক্রবর্তী লেখা কিশোর উপন্যাস পড়ি। তো তার মধ্যে প্রথম ছিল যেটা পড়েছিলাম আমি, আড়ালে ছিল না কেউ, যদিও এটা সিকুয়েল, মানে এর একটা প্রিকুয়েল আছে যেখান থেকে উষ্ণিসের এই গল্পগুলো শুরু। তো এটা হচ্ছে সেই সপ্তদশ শতকের শুরুর সময়টা, যখন হচ্ছে বাদশাহ আকবর মারা গিয়েছেন এবং আগ্রার সিংহাসনে বসেছেন সম্রাট জাহাঙ্গীর। তো ওই সময় ভীষণভাবেই তখন ওই কী বলে জলদস্যুদের একটা আক্রমণ হতো এবং বিভিন্ন রকম রাজ্য থেকে যে ধরনের বিদ্রোহ করা হতো, যে ধরনের ভাবে রাজ্যকে আক্রমণ করা হতো, সেই জায়গা নিয়েই প্রতাপাদিত্যের উপর একটি আক্রমণ নেমে আসবে। বাংলার রাজা তখন প্রতাপাদিত্য এবং লক্ষণ সেনের জায়গা আছে এখানে। তো সেই জায়গাগুলোকে নিয়েই লেখা একটি উপন্যাস। সেখানে প্রতাপাদিত্যকে কীভাবে এই উষ্ণিস বাঁচাবে সেটার কাহিনী আছে এই গল্পে। তো আমার বেশ ভালো লেগেছে। তারপরে আমি বাকি গল্পগুলোও পড়লাম। তারপরে যে প্রিকুয়েলটা বলছিলাম, আড়ালে রয়েছে সে, এটাও এই উষ্ণিসেরই গল্প, ষোড়শ শতকের সপ্তদশ শতকের শুরুর সময়। তো এই সময় দেখা যাবে যে ওখানকারই ওই প্রতাপাদিত্যের, রাজা প্রতাপাদিত্যেরই আত্মীয়ের কোনো এক রাজার দুই বাচ্চা ছেলে, দুজন, তারা ওই জলদস্যুদের আক্রমণের কবলে পড়বে এবং সেখান থেকে কীভাবে উষ্ণিসে তাদেরকে রক্ষা করে নিয়ে আসবে তাই নিয়ে পুরো উপন্যাস ছিল। এটা অসাধারণ ছিল। এবং উষ্ণদ্বীপের প্রতিশোধ, তো এই গল্পটিতে দেখানো হয়েছে যে ষোড়শ শতকের মধ্যভাগ সপ্তদশ শতকের বিস্তীর্ণ সময়কালে কিভাবে এই উষ্ণিসই আরোভাবে ওই
ফ্রান্সো গাঞ্জালিসের আক্রমণ থেকে, ওই জলদস্যুদের জায়গা থেকে কিভাবে সেই জলদস্যুদের যে আক্রমণ হয়েছিল উষ্ণদ্বীপে সেইটার প্রতিশোধ নেবে পরবর্তীকালে, কারণ সেই সময় পুরো রাজ্য ধ্বংস হয়ে গেছিলো ওই সময়। তো এইটাই পুরো দেখানো হবে। এবং এর মধ্যে আরেকটি চরিত্র ভীষণ উল্লেখযোগ্য, সেটা হলো মহাময়। মহাময় চরিত্রটা অনেকটা চাণক্য কৌটিল্যের মতনই একটি চরিত্র, যার প্রখর বুদ্ধি এবং সেই উষ্ণিসকে বিভিন্নভাবে তার এই সমস্ত কাজগুলোতে সাহায্য করে। আর উষ্ণিসের চরিত্র হচ্ছে যে কোনো রকম রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নিজেকে কখনোই ভাসায় না, সুযোগ পেলেও নয়। যখন সে সমস্ত কাজগুলো সম্পন্ন করতে পারে, তার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক একটা সত্তা আছে যে এইগুলোর অনেক ওপরে। যে রাজকীয় সুখ সৌন্দর্য যখন পায়ও, যখন সে অনেক কিছু পায়ও, তখন কিন্তু সে অবলীলায় সেগুলোকে ছেড়ে তার পরবর্তী প্রকল্পে এগিয়ে যায়। সে বলে যে সে ওগুলো ভোগ করতে পারবে না, তার অনেক কাজ আছে এবং তাকে অনেক মানুষকে উদ্ধার করতে হবে, এটাই তার মানসিকতা। তো এই জায়গাগুলোতেই বোধহয় সঞ্জীব চক্রবর্তী আমাদেরকে বৃহত্তর যে আমাদের একটা আঙ্গিক থাকার জায়গা আছে জীবনে, সেই দিকে সবসময় ফোকাস করিয়েছেন। এবং বাচ্চাদের মনেও এই ধরনের জায়গাগুলোকে নিয়ে আসা, এটা ভীষণ ভীষণ পজিটিভ বলে আমার মনে হয় যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য। তো আমার অসাধারণ লেগেছে এই উপন্যাসগুলো। আবারও সরঞ্জিৎ চক্রবর্তীর পড়ে ফেলা আরেকটি উপন্যাস, সেটা জাস্ট নতুন বেরিয়েছে, বাউল সুতো। আনন্দ থেকে অলরেডি প্রকাশিত হয়ে গেছে। এটা আগের বছর শারদীয়াতে দেশ পত্রিকায় বেরিয়েছিল। তো এটাও একটা অসাধারণ, এটা ওই বিদ্যাসাগরের সময় যখন বিধবা বিবাহ প্রচলন করতে গিয়ে বিদ্যাসাগর বহু বিতর্কের মুখে পড়ছেন, এবং সেই সময় দাঁড়িয়ে পরিবার স্তরে কীভাবে বিধবা বাচ্চা মেয়েদেরকে অত্যাচার করা হতো, কীভাবে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের সাথে বহু বয়সের মানে অনেক বড় মানুষের একটা বিয়ে দিয়ে তাকে, সে যখন বিধবা হয়ে যেত তখন তার উপরে বাড়ির লোকেরাই অত্যাচার করে তার যখন বাচ্চা আসতো, তখন তাকে কীরকমভাবে সেই কোনো একটা ভুলভাল চিকিৎসার মধ্যে নিয়ে গিয়ে তাকে অনেক সময় মারাও যেতে হতো। তো এই ধরনের জায়গাগুলো উঠে এসছে, এবং তার মধ্যেই উঠে এসছে এখানে হীরালালের মতন একটি চরিত্র, যে কিনা বাউল সুতোর মতো ভেসে বেড়াতে চাইতো, যে চাইতো সবসময় যে একটু মুখচোরা, যে একটু লাজুক, এবং তার প্রেম বসন্ত সেনার সাথে, তার বন্ধু সতীনাথের সাথে তার সম্পর্ক, তার প্রেম, এই জায়গাগুলো এই সময় দাঁড়িয়ে একটা প্রতিবাদের জায়গা, একটা প্রতিরোধের জায়গা দেখিয়েছে। অসাধারণ একটি উপন্যাস। আচ্ছা, এরপর আমি বলবো দেশ পত্রিকা, যেটা 17ই মার্চে 2026 দেশ পত্রিকা। তো এই দেশ পত্রিকার মূল বিষয় ছিল রঙের সাথে আমাদের চেতনা এবং বর্ণবিকাশ। তো এখানে যে প্রথম গল্পটি আছে, রয়ে যায় অনেক কিছুই, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। এখানে দেখানো হবে যে মায়ের বাড়ির মধ্যে মায়ের ক্যান্সার ধরা পড়েছে, এবং সেই চিকিৎসার জন্য মা যখন তার বাপের বাড়িতে যাবে, একটি জমি আছে তার মায়ের নামে, সেইটাকে মানে সেটা ব্যবস্থা করতে, টাকা পয়সার ব্যবস্থা করতে, তখন সেখানকার যে আবেশ, সেখানে যে ছোটোবেলার স্মৃতি, সেই জায়গাগুলোর মধ্যেই মা কোথাও আটকে পড়ে যাবে, এবং সেই জমিটি আর নেওয়া হবে না। তো এইসব নিয়েই একটি গল্প লেখা হয়েছে এখানে। একটি নিরীহ প্রতিশোধ, উজ্জ্বল রায়ের লেখা। এখানে দেখানো হবে দুই বন্ধুর কথা। এক বন্ধু প্রচণ্ডভাবেই মানে ভীষণ উশৃঙ্খল এবং সবসময় কোনো একটা সহজ উপায় অবলম্বন করে সাফল্য পেতে চায়, আর এক বন্ধু একটু চুপচাপ, একটু বোকা, একটু মানে যাই করতে যায় সেখানে অতটা কিছু হয় না, এরম ধরনের একটি মানুষ। এবং পরবর্তীকালে সে তার নিজের জীবনে নিজের ভালো চাকরি করে বাঁচার চেষ্টা করবে, কিন্তু সবসময় সেই বন্ধুটি কোনো না কোনোভাবে তার জীবনে একটা বাধার সৃষ্টি করবে। শেষ পর্যন্ত সে যার সাথে সম্পর্ক তৈরি করতে যাবে তাকে বিয়ে করে বিভিন্নভাবে তার জীবনে বাধার সৃষ্টি করবে। তো এই অবস্থায় শেষ পর্যন্ত কী পরিণতি হবে সেই বন্ধুটির, তাই নিয়েই এই গল্পটি। এখানে দুজন মানুষ, একটি গ্রাম, শান্তনু চক্রবর্তীর লেখা ভাসানের গান। তো এখানে একটি গ্রাম উঠে এসে দুজন মানুষের কিছু কথাবার্তা এবং তাদের কিছু অনুভূতি নিয়ে এই গল্পটি লেখা।
শেষ কথায় লিখেছেন কৌশিক পাল, উচ্ছ্বাসের নির্লজ্জ প্রদর্শন, সফল ক্রীড়াবিদ একজন ইউথ আইকনও, তার নিজেরও দেশের ভাবমূর্তি রক্ষার দায়ভার তারই। তো এই ছিল এই মাসের দেশ পত্রিকা, 17ই মার্চের। এরপর আমি একটি সিরিজের কথা বলবো, সেটা হচ্ছে মনীষ মুখোপাধ্যায়ের ধূমাবতীর মন্দির, যার প্রথম পার্টটা হচ্ছে এটা। এই ধূমাবতীর মন্দির একটি তন্ত্রনির্ভর গল্প, কিন্তু এই গল্পটির মধ্যে লেখার ধরন এবং যেভাবে মানুষের মনকে, মানুষের ইচ্ছা শক্তিকে ধর্মের সাথে বা তন্ত্রের সাথে দেখানো হয়